এই ঘটনাটি যিনি বলেছেন তার নাম হলো হাশেম মিয়া। তার বাসা কুষ্টিয়াতে। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার একজন বন্ধু ছিল, সে ছিল হিন্দু পরিবারের। তার নাম ছিল সুরেশ। সে টেম্পু গাড়ি চালাতো, কিছুটা লেগুনা গাড়ির মতো। সে লেখাপড়া করতো না। তার সাথে একদিন আমার দেখা সন্ধ্যাবেলায়। তো আমি সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, তো তার সাথে সেখানেই আমার দেখা হয়েছিল। তো আমার বন্ধুটা বলল, চল আমরা একটু ঘুরে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাদের ওখানে একটা ইউনিয়ন আছে, তো সেখানে টেম্পো স্ট্যান্ড আছে একটা। তো স্ট্যান্ডের ওখানে আমরা দাঁড়াই। তো সেখানে দেখতেছি রাত 7টা কি 8টা বাজছে। তো ভাবলাম অনেক রাত হয়ে গেছে, তো এখন চলে যাই। সেই স্ট্যান্ডে একজন লোক আসে। লোক এসে বলল আমাদের টেম্পো গাড়ি লাগবে, গাড়ি চুয়াডাঙ্গা নিয়ে যেতে হবে। তো আমার বন্ধু বলল অনেক রাত হয়ে গেছে, এখন যেতে পারবো না। তখন তারা বলল লাগলে তারা টাকা বাড়াই দিবে। তখন আমার বন্ধু বলল কত টাকা দিবেন? তখন তারা বলল আমরা 2000 টাকা দিব। এখানে আরেকটা কথা হলো, সালটা ছিল 1996 এর দিকে। তখন আমার বন্ধু বলল কারা যাবে গাড়িতে করে? তখন তারা বলল লোক যাবে। তখন আমার বন্ধু বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাওয়াই যায়। তো আমাদের যেখানে যেতে হবে সেখানকার ঠিকানা দিয়ে দিল তারা। আমার বন্ধু বলল যাবি নাকি? আমি বললাম না রে, আমার তো পড়ালেখা আছে বাসায়, সেজন্য আমি যেতে পারবো না। কিন্তু আমার বন্ধু আমাকে বলতেছে আমার সাথে চল, এত রাতে যাব আমি একা, আবার আসবো ফিরে, না হয় তোকে আমি 500 টাকা তোকে দিব। তো আমি ভাবলাম আমার লাভই হবে, কারণ 1996 সাল ছিল আর 500 টাকার মূল্য ছিল তখন অনেক, আর আমি ছাত্র ছিলাম সে সময়। তো আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই। তো আমরা এক পর্যায়ে রওনা দিয়ে ঠিকানা মতো সেই বাসায় চলে যাই। তো আমরা যে দেখি যে বাসায় অনেক লোকজন। তো আমরা ভাবি ব্যাপারটা কি, এত লোকজন কেন? আবার দেখতেছি সে জায়গায় আবার পুলিশ। তো আমরা কয়েকজন এলাকাবাসীকে বললাম ভাই এখানে কি হয়েছে? তখন সেখানকার এলাকাবাসীরা বলল যে ভাই এখানে তো একজন ফাঁসি দিয়ে মারা গেছে। তারপরে আমাদের টেম্পুটা দেখে আমাদের কাছে পুলিশ আসলো, এসে বলল যে তোমাদেরকে লাশটা আগে থানা নিয়ে যেতে হবে পোস্টমর্টেম করার জন্য। তো আমরা নিয়ে গেলাম। ওখানে আবার কিছু ফর্মালিটিস আছে, এগুলোতে সময় লাগলো 1-1.5 ঘন্টার মতো। তখন আমি চিন্তা করতেছি লাশ নিয়ে যাব, এটা আবার কোন ধরনের কথা? আমাদের বলল লোক নিয়ে যেতে হবে, এখন দেখতেছি লাশ। তো যাই হোক, যেহেতু এত দূর চলে আসছি, এখন তো নিয়ে না যেও তো কোনো লাভ নাই, কারণ না নিয়ে গেলে তো আমরা আর টাকা পাবো না। তো 1 ঘন্টা পরে একজন পুলিশ আসলো এবং লাশের যে পরিবারের ছিল সে আসলো, আর লাশটা ছিল মোড়ানো পাটিতে করে। আমরা দেখিও নি যে আসলে এটা কার লাশ ছিল, মানে ছেলে না মেয়ের লাশ ছিল। এক পর্যায়ে টেম্পুতে আমরা ওঠাই, টেম্পুর সিটগুলো নামিয়ে দিয়ে লাশটাকে উঠিয়ে দিই টেম্পুর ভিতরে। তো যেহেতু লাশটা ফাঁসি দিয়ে মারা গেছিল, সেজন্য লাশের সাথে পুলিশ আসছিল, একজন মানে কনস্টেবল টাইপের, আর একজন আসছিল লাশের পরিবারের কেউ হবে হয়তো। তারা 2 জন পিছনে ছিল লাশের সাথে, আর আমি আর আমার বন্ধু সামনে ছিলাম। তো আমরা রওনা দিলাম। আর যখন আমরা রওনা দিলাম সেই রাস্তাটা ভালো ছিল না, মানে রাস্তার অবস্থা খুবই ভাঙাচোরা ছিল। যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেই রাস্তার পাশে একটা বাসা আছে, সম্ভবত হিন্দু বাড়ি, তার পাশে ফির আবার একটা পুকুর আছে। তো জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপের লাগতেছিল, কারণ রাতের বেলা ছিল, আবার গ্রাম অঞ্চল। সেই পুকুরে সম্ভবত মূর্তি ভাসায়। তো যখনই সেই বাসার কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম আর সেখানে পুকুরও ছিল, তো আমি তো ছিলাম গাড়ির সামনে, আমি আর আমার বন্ধু। তো হেডলাইট জ্বালা ছিল, তো হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। যারা গাড়ি চালায় তারা হয়তো বুঝবেন, গাড়ি যদি চালানো অবস্থায় থাকে, যদি একটা ধাক্কা খাওয়ার মতো অবস্থা হয়, হঠাৎ করে যদি সঙ্গে সঙ্গে গাড়িটা থেমে যায়, সেরকম অবস্থা। তখন আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু কি হইলো, গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? তখন আমার বন্ধু বলতেছে আমি তো কিছু বুঝতেছি না, আর যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা তো এত সহজে বন্ধ হওয়ার কথা না। হঠাৎ করে একটু আতঙ্ক লাগলো মনে, কারণ গ্রামের এলাকা একদম নীরব, একটা ঝিঝি পোকা পর্যন্ত ডাকতেছে না। তো আমার বন্ধুকে আমি বললাম বন্ধু স্টার্ট করে দেখতো স্টার্ট হচ্ছে কিনা। আরেকটা কথা হলো কি, এই টেম্পুটা ছিল হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হতো, তো বারবার হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতেছিল কিন্তু স্টার্ট আর হচ্ছিল না। তো আমার বন্ধু বলল তুই একটু নাম।
পিছনে নেমে টেম্পুটাকে ধাক্কা দে। তো আমি আমার বন্ধুকে বললাম, এত বড় গাড়ি আমি ধাক্কা দিতে একলাই পারবো না। তখন আমি কি করলাম, আমার যে পিছনে যে পুলিশ কনস্টেবলটা ছিল তাকে আমি বললাম, ভাই একটু নামেন, গাড়িটাকে একটু ধাক্কা দেন, না হলে তো গাড়ি স্টার্ট হচ্ছে না। তখন সেই কনস্টেবল বলতেছে, আমি আবার নামবো কেন, তোমরা কি গাড়ি নিয়ে আসো যে আমাকে নামতে হবে, গাড়ি বন্ধ হয়ে যায়, মানে এসব কথা বলতেছিল। আমরা বললাম, ভাই এরকম তো হতেই পারে। তো অনেক কথা বলার পরে এসে রাজি হলো এবং ধাক্কা দেওয়া শুরু করলো, কিন্তু গাড়ি তারপরও চালু আর হচ্ছিল না। তো এক পর্যায়ে গাড়িটা চালু হয়ে যায়, কিন্তু চালু হয়ে যাওয়ার পরও আবার বন্ধ হয়ে যায়। তারপরে আবার চেষ্টা করতেছি আমরা। এক পর্যায়ে গাড়িটা চলতে শুরু করলো, কিন্তু গাড়িটা এত ভারী লাগতেছিল যে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। গাড়িতে কয়েক মন ওজনের কিছু আছে মনে হচ্ছিল, গাড়ি আগাইতেছিল না। আর পিছনে যে কি হচ্ছে সেটা আমরা দুইজনে জানি না। হঠাৎ করে সেই কনস্টেবলটা বলতেছে, এই তুমি সামনে থেকে পিছনে আসো, আমি পেছন থেকে সামনে যাব। আর আমার সেরকম ভয় ছিল না। তো আমি পুলিশকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি সামনে আসেন, আমি পেছনে যেয়ে বসি। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, সেজন্য আমি যখন পেছনে যাই, পেছনে যে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই জানেন টেম্পুর পিছনে দাঁড়ানোর একটা জায়গা আছে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, সেজন্য আমি পিছনে দাঁড়িয়ে আছি। তো আমি ফলো করতেছি যে লাশটা ছিল ভেতরে, সেই লাশটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, গাড়ি চলতেছে কিন্তু সামনের দিকে আসতেছে। তো আমি সেই লাশটাকে ঠেলে দিলাম সামনের দিকে আবার। তো আমি ভাবলাম ভাঙাচোরা রাস্তা হয়তো, সেজন্যই লাশটা সামনের দিকে এগিয়ে আসতেছে। তো আমি কিছু মনে করিনি তখনও। তো বারবার লাশটা সামনের দিকে চলে আসতেছিল, আর আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকাই দিচ্ছিলাম। তো এভাবে গাড়ি চলতে চলতে হঠাৎ করে গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। তো আমি এক পর্যায়ে একটু বিরক্ত হয়ে গেলাম আমার বন্ধুর প্রতি, কারণ গাড়ির ইঞ্জিনের এত সমস্যা হয় নাকি। আমার বন্ধুও বুঝতেছে না কি হচ্ছে গাড়ির সাথে। হঠাৎ করে তাকায় দেখি লাশের সাথে যে পরিবারের একজন লোক ছিল সে নাই। তো ভাবলাম ব্যাপারটা কি, এটা কেমন হলো। পুলিশটাকে দেখতেছি, পুলিশ সামনে বসে আছে আর আমি পিছনে একা। তো এক পর্যায়ে আমি পুলিশ কনস্টেবলকে ডাক দিলাম, বললাম, ভাই একটু পিছনের দিকে আসেন, কারণ লাশটা তো সামনের দিকে বারবার আসতেছে ঝাঁকি খেয়ে। তো আমরা দুজনে যদি ধরি ঝাঁকি না খায় সামনের দিকে তো আর আসবে না। এই কথাটা কনস্টেবলকে বললাম। পুলিশ বলতেছে, তুমি সামনের দিকে ঠেলে ধরবা, আমাকে কেন ডাকতেছো, আমি একে সাহায্য করতেছি না সামনে। তো পুলিশ হয়তো বা বুঝতে পারছে কিছু, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি তখনও। আর গাড়ি কিন্তু অনেক স্লোভাবে চলতেছে, মনে হচ্ছে বালুর মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে এরকম অবস্থা। যাই হোক, তো অনেকক্ষণ ধরে যাওয়ার পর আমরা যখন শেষ সীমানাটা, মানে সেই হিন্দু বাসাটার পুকুরটার কিছুটা দূরে চলে গেলাম, তো মনে হলো যে গাড়িটাকে কে জানি ধাক্কা দিয়ে ছেড়ে দিল। মানে এমন মনে হচ্ছে যে কে জানি আটকায় ধরেছিল গাড়ি থেকে, হঠাৎ করে ছাড়ে দিল। গাড়িটা যেভাবে রানিং নিয়ে চলে সেইভাবে রানিংয়ে গাড়িটা চলতেছে। পরে আমার বন্ধু বলতেছে, কি হইল রে, গাড়িটা এখন এত তাড়াতাড়ি চলতেছে কেন, এতক্ষণ ধরে তো স্লো চলতেছিল, হুট করে ধাক্কা খাওয়ার পরে এরকম তাড়াতাড়ি চলতেছে কেন। তো আমি বললাম, আচ্ছা যাই হোক, কি হয়েছে হয়েছে, এখন তো গাড়িটা চলতেছে ভালো মতো। পরে লাশটাকে নিয়ে যাই আমরা থানাতে নিয়ে গেলাম। তো সেখানে পুলিশ আছে, তারা বলল মর্গে নিয়ে যান। পরে লাশটাকে যখন নামানো হয়েছে, তো লাশে যেহেতু বাধা আছে, তখন তারা খুললো লাশটাকে। ও আরেকটা কথা, তো লাশের তো আবার গার্জিয়ান নাই, তো আমাদেরকে টাকা দিবে কে? তখন তো কোনো মোবাইলও ছিল না। তো এখানে তো পড়লাম আরেক সমস্যায়। তখন আমার বন্ধুটা করলো কি, পুলিশকে বললো, ভাই আমরা তো অনেক দূর থেকে লাশটাকে নিয়ে আসলাম, লাশটার তো কোনো গার্জিয়ান নাই, তো আপনারা আমাদের টাকাটা পে করে দেন। পুলিশ বলতেছে, এত টাকা আমি কোথায় থেকে দিব, তোরা চলে যা, যেখান থেকে আনছিস সেখান থেকে যে নিয়ে আয়। তো আমাদেরকে এই ঝামেলার মধ্যে ফেলে দিয়ে পুলিশটা চলে গেল। পরে লাশটা যখন কাপড়টা খুললো, তখন দেখি পায়ের সাইড দিয়ে বড় বড় নখের আঁচড়, কিন্তু কোনো রক্ত নাই। তো পুলিশ কনস্টেবলটা বলল, এটা কি হলো? যখন আমরা লাশ দেখলাম তখন তো এরকম ছিল না। পরে তারা আর কোনো কথা বাড়ায়নি, কারণ সে ব্যাপারটা বুঝতে পারছিল কি হয়েছিল গাড়িতে। সম্ভবত আমরা কম বয়সী ছিলাম, সে কারণে কিছু বলেনি আমাদের। তো আমরা পুলিশকে বললাম, কষ্ট মষ্ট করে ভাই টাকাটা ম্যানেজ করে আমাদেরকে দিয়ে দেন। তো তারা যখন লাশ নিতে আসবে তখন তাদের কাছে টাকাটা নিয়ে নিয়েন। তো যাই হোক, এক পর্যায়ে পুলিশ আমাদেরকে 1400 টাকার মতো সম্ভবত দিয়েছিল। তাদের কাছে আর মনে হয় সম্ভবত টাকা ছিল না, সেজন্য হয়তো। তো তারপর আমরা সেখান থেকে চলে আসি। যখন আমরা আসতেছি তখন ফজরের আজান দিচ্ছে সম্ভবত।
ফজরের আজান দেওয়ার পর আমার মনে হলো কি আমার শরীরটা একদম হালকা হয়ে গেল। মনে হচ্ছিল 2 মনের মতো কিছু ভারী হয়েছিল, শরীরটা আমার একদম হালকা হয়ে গেল। তারপরে একদম অনেক ক্লান্ত হয়ে গেলাম আমি। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে যেহেতু লাশ নিয়ে যাওয়া হয়েছিল সেজন্য ভাবলাম গোসল করে নেই, না হলে মা তো চিল্লাচিল্লি করবে। এতটাই ক্লান্ত ছিলাম যে 2 থেকে 3 দিন ধরে শক্তি সেরকম ছিল না, সমস্ত শরীর ক্লান্ত ছিল। তো একদিন আমার বন্ধু আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, দেখ ঘটনাটা এরকম ছিল, কিন্তু তোকে আমি বলিনি কারণ তুই অনেক ভয় পেয়ে যেতে পারিস সেই জন্য। তো আমার বন্ধু যখন এই কথা বলল তখন আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এর আগে আমি সেরকম বুঝতেও পারিনি আর সেরকম ভয়ও পাইনি। তো এই ছিল আমার প্রথম ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এই বলে হাশেম ভাই তার ঘটনা শেষ করেছেন। অনেক ধন্যবাদ হাশেম ভাইকে তার জীবনের প্রথম ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাটা শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসায় আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন।